গল্পটা কোনখান থেকে শুরু করব? আগে থেকে, না পরে থেকে, নাকি এখন থেকে? কোনটা হলে ঠিক হবে? যদি এখন থেকে বলি তাহলে শুরুটা একরকম হবে, যদি আগে বা পরে থেকে বলতে যাই তাহলে হবে অন্যরকম। অনেকে বলে গল্প যেখান থেকে শুরু হোক না কেন একই থাকে। আমি মানি না। আমার মনে হয় গল্পের শুরু গল্প সম্পর্কে এক ধরনের ধারণা তৈরি করে, যে ধারণা যেমন ঠিক হতে পারে আবার ভুলও হতে পারে। সব থেকে বিপদ ঘটে যখন ধারণা হয় বিভ্রান্তিকর, আসল গল্পকে সে গুলিয়ে দেয়। বিষয়টা কি একটু জটিল হয়ে যাচ্ছে? মনে হচ্ছে যাচ্ছে। একটা উদাহরণ দিলে খানিকটা সহজ হতে পারে। ধরা যাক, আগে থেকে আমার এই গল্প শুরু হলো। আমার স্বামীর নাম রঞ্জন। রোজ অফিসে বেরোনোর সময় সে আমাকে আদর করে, আমিও করি। আমি ভাজাভুজি ভালোবাসি। রঞ্জন আমার জন্য চপ কাটলেট কিনে বাড়ি ফেরে। দুপুরবেলা খাওয়ার পর শেষ পাতে একটু দই পেলে রঞ্জন খুশি হয়। মিষ্টি দই নয়, সাদা দই। আগে কেনা দই খেত, কোনোদিন পেত কোনোদিন পেত না। এখন আমি নিজেই বাড়িতে দই বসাই। রঞ্জন খুশি মনে খায়। শেষ হওয়ার পরেও বলে, আর একটু হবে নাকি? আমি জানি ও চাইবে, তাই সব সময় একটু সরিয়ে রাখি। হেসে বলি, না হবে না, ফুরিয়ে গেছে, তারপরে এনে দিই। রঞ্জন প্রায় আমার জন্য একটা করে গিফট কিনে আনে। কোনোদিন শাড়ি, কোনোদিন ব্যাগ, কোনোদিন ইমিটেশনের গয়না। জিনিস ভালো হয় না, কোয়ালিটি বাজে, দাম বেশি। রঞ্জন আহ্লাদি মুখ করে বলে, সুন্দর হয়েছে না? আমি হেসে বলি, হ্যাঁ সুন্দর হয়েছে। আমিও রঞ্জনের জন্য কেনাকাটা করি। স্ট্রাইপ শার্ট পরলে ওকে হ্যান্ডসাম লাগে। সরু স্ট্রাইপ। আমি ওর জন্য স্ট্রাইপ শার্ট কিনি, পরিয়ে দেখি। এখানেই শেষ নয়, আরো আছে। আমি কোথাও গেলে রঞ্জন বারবার ফোন করে, বকুল কোথায় তুমি? আমি বলি, এই তো আমি আসছি। অনেকক্ষণ থেকেই তো আসছি আসছি করছো। আসছো কই? ওরে বাবা, আর 1 ঘন্টার মধ্যে চলে আসবো। 1 ঘন্টা বলো কি? সে তো অনেকক্ষণ। আমি ততক্ষণ একা থাকবো। কোনো কোনো দিন রঞ্জন অফিস থেকে ফিরতে দেরি করে। আমি অস্থির হয়ে পড়ি। আজকাল রাস্তাঘাটে কত গোলমাল হয়। এই তো কদিন আগে মুম্বাইতে কি কাণ্ড হলো। কলকাতায় যে হবে না তার কি গ্যারান্টি? চিন্তা হয়। আমি রঞ্জনের জন্য ব্যালকনিতে দাঁড়িয়ে থাকি। রঞ্জন রাত করে বাড়ি আসে। দরজা খোলার পর ঘরে ঢুকেই ঘেমো গায়ে আমাকে অনেক কথা গল্প করে। আমি ঠেলে সরিয়ে দিই। নাক মুখ কুচকে বলি, মা গো যাও, আগে বাথরুমে ঢোকো। বাথরুম থেকে এলে অনেক গল্প হয়। আমি ডান হাত মুঠো করে কিল দেখিয়ে বলি, এবার মার হবে, খেয়ে নাও। গল্পের এই শুরু থেকে মনে হচ্ছে আমার আর রঞ্জনের জীবন সুখে ভালোবাসায় একেবারে মাখামাখি। ভবিষ্যতেও আমরা এই মাখামাখি জীবন কাটাবো, তাই তো? গল্পটা কিন্তু মোটেও তা নয়, একেবারেই অন্যরকম। বিয়ের দিন থেকেই রঞ্জনকে আমার অসহ্য লাগতে শুরু করে। স্ত্রীর প্রতি তার এই গদগদ প্রেম দেখলে আমার বমি পায়, মাথায় আগুন জ্বলে। আরো কিছুদিন পর বুঝতে পারি তাকে আমি ঘৃণা করছি। গল্পের শুরু সেটা বুঝতে দেয়নি, সে বিভ্রান্ত করেছে। অনেকক্ষণ ধরে আমার সম্পর্কে একটা ভুল ধারণা তৈরি করেছে। সেই ধারণা হলো আমি একজন ভালো মেয়ে, চমৎকার বউ। অথচ এই গল্পটাই যদি পরে থেকে শুরু হতো তাহলে ধারণাটা হতো উল্টো। তখন শুরুটা হতো এরকম, রঞ্জন আজ দেরি করে অফিস থেকে ফিরবে। খানিক আগে সে আমাকে ফোন করেছিল। তার মোবাইলে অ্যাসাইন টোন আলাদা, রবীন্দ্রসঙ্গীত। সুখের বেদনা, সোহাগ যাতনা বুঝিতে না পারি ভাষা। মায়ার খেলার গান আমার ভালো লাগে না। রঞ্জনের আবার মায়ার খেলার গান খুব পছন্দের, সেই কারণে গানটা রাখা। গানটা জোগাড় করে রিংটোনে লাগিয়ে রেখেছি রঞ্জনকে খুশি করার জন্য। রঞ্জন ভুরু কুচকে বলল, তুমি মায়ার খেলার গান রাখলে কেন? তোমার তো মায়ার খেলার গান পছন্দ নয়। আমি হেসে বললাম, তোমার ভালো লাগে তাই। রঞ্জনও হাসলো, বলল, লাভ কি তাতে? আমি তো আর শুনতে পাবো না, তোমাকে বাইরে থেকে ফোন করব। বকুল তুমি বরং এমন ব্যবস্থা করো যাতে গানটা ভেতরে বাজে, আমি ফোন করে শুনবো, আমার ভালো লাগবে। আমি গাঢ় গলায় বললাম, না, তোমার ভালো লাগাটা আমার মধ্যেই থাকুক, তোমার ভালো লাগার থেকেও সেটা জরুরি। মোবাইলে মায়ার খেলার গান বাজলো। আমি তাড়াতাড়ি ফোন ধরলাম। রঞ্জন বলল, আজ আমার ফিরতে রাত হবে বকুল, তুমি খেয়ে নিও। আমার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। দেরি হবে? তাহলে কি রঞ্জন আজকে বাড়িতে আসবে না? মুহূর্ত খানিক চুপ করে থেকে নিচু গলায় বললাম, তুমি খেয়ে আসছো? না না, বাড়ি গিয়ে খাবো। বস চেন্নাই থেকে আসছে, এয়ারপোর্টে রিসিভ করতে যাব। ফ্লাইট যদি লেট হয়।
তাই বলছিলাম তুমি খেয়ে নিও। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম, বললাম ঠিক আছে। তোমার বুকের চিনচিনে ব্যথাটা কেমন আছে এখন? রঞ্জন হেসে বলল, দূর, ওটা কিচ্ছু না, অম্বলের ব্যথা, কখন ভ্যানিশ হয়ে গেছে। তাও তুমি একবার ডাক্তার ঘোষকে একটা ফোন করে নাও তো প্লিজ। ছাড়ো না, ডাক্তার লাগবে না। এবার আমি রাগের ভান করলাম। তুমি যতক্ষণ না ডাক্তারবাবুকে ফোন করবে ততক্ষণ আমি 2 মিনিট অন্তর অন্তর তোমাকে ফোন করে যাব। তুমি যখন এয়ারপোর্টে তোমার বসকে রিসিভ করতে যাবে তখনও কিন্তু আমি ফোন করব, জ্বালাতন করব তোমাকে। আমার এই উদ্বেগে রঞ্জন খুশি হলো। সব স্বামী চায় তার শরীরের ছোটখাটো সমস্যা নিয়ে বউ উদ্বেগ দেখাক, বিষয় যতই তুচ্ছ হোক না কেন উদ্বেগ তত ভালো লাগবে, তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবে। আচ্ছা আচ্ছা, বিপদে ফেললে তো, ডাক্তারবাবুকে কি বলবো? আমি বললাম, কি বলবে আবার? বলবে আজ লাঞ্চের পর থেকে বুকে কেমন একটা পেইন ফিল করছিলাম, কাল সকালে আপনাকে দেখাতে যাব। আপনি যদি মনে করেন একটা ইসিজি করাবো, নাও এখনই ফোন করো। আমি কিন্তু ঠিক 10 মিনিট বাদে ডাক্তারবাবুকে ফোন করে জিজ্ঞেস করব তুমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছো কিনা। রঞ্জন হেসে বলল, ওরে বাবারে, করছি রে বাবা, করছি। বিয়ে করে দেখছি বিরাট ঝামেলায় পড়লাম, বউয়ের জ্বালায় কাজকর্ম সব ডকে উঠলো। ফোন ছেড়ে আমি সোফায় এলিয়ে পড়লাম। ঠিক 10 মিনিট পর আমি ডাক্তার ঘোষকে ফোন করলাম, জানতে চাইবো রঞ্জন তাকে ফোন করেছিল কিনা, বুকের ব্যথার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে কিনা। তারপর আমি রাগ দেখাবো, বলবো জানেন ডাক্তারবাবু, কত করে বললাম তুমি আজ অফিসে যেও না, ডাক্তারবাবুকে দেখিয়ে এসো, না শুনে অফিস চলে গেল, আমার একটা কথাও যদি শোনেও। ডাক্তারকে রঞ্জনের ফোন করাটা খুব জরুরি, এটা আমার জন্য মক্ষম একটা যুক্তি তৈরি করবে, অনেকটা অ্যালিবাইয়ের মতো। প্রমাণ হবে রঞ্জনের বুকে সকাল থেকে সমস্যা চলছিল, রাতে তার হার্ট ফেল হঠাৎ হয়নি, সিমটমস ছিল। আসলে আমি রঞ্জনকে খুন করার জন্য বিষয়টাই ব্যবহার করব। সেটার কাজকর্ম বেশ মজার, জিনিসটার কাজ করবার সব হাটে, রক্তের সঙ্গে মিশে শটান নিজের লক্ষ্যে পৌঁছাবে। তারপর সেখানকার ধমনীগুলো এক এক করে আটকে দিতে থাকবে। ডাক্তারি পরিভাষায় যাকে বলে ব্লক, রক্ত চলাচল বন্ধ হবে। ব্যাপারটা অনেকটা এরকম। আমি যেখানে পৌঁছেছি সেখানে আর কারো আসার অধিকার নেই, হিংসুটে প্রেমিকার মতো। মজার না? দুপুরে রঞ্জনের বুকে হালকা ব্যথা হওয়ার সঙ্গে সঙ্গে তাকে খুন করার জন্য আজকের দিনটাই বেছে নিয়েছি। রঞ্জনের বুকের ব্যথা কিচ্ছু না, নিছকে অম্বল, একটা জেলোসিল মুখে ফেলতেই ঠিক হয়ে গেল। কিন্তু ততক্ষণে আমার সিদ্ধান্ত হয়ে গেছে, ব্যথাটা কাজে লাগাবো, রাতে রঞ্জনের খাবারে বিষ মেশাবো। এই কারণেই দেরি করে ফিরবে বলায় চমকে উঠি। তবে বাড়িতে কি খাবে না, তাহলে বিষয়টা খাওয়াবো কি করে? জলে মিশিয়ে খাওয়াতে সমস্যা হবে, এই বিষয়ে একটা হালকা গন্ধ আছে, ভ্যানিলা আইসক্রিমের মতো। জলে মিশিয়ে খাওয়াতে সমস্যা হবে, এই বিষয়ে একটা হালকা গন্ধ আছে, ভ্যানিলা আইসক্রিমের মতো। সব থেকে সুবিধে পুডিং জাতীয় কিছুর সঙ্গে মিশিয়ে দিলে গন্ধ আলাদা করা যায়। আমি ঝুঁকি নেব না, রঞ্জনের জন্য পুডিংই তৈরি করব। রান্নার মাসি চলে গেলে দুধ জাল দেব। এই বিষের খবর অনেক কষ্টে জোগাড় করেছি, সংগ্রহ করেছি ঝামেলা করে। মানুষ মারার পক্ষে জিনিস চমৎকার, পাকস্থলীতে প্রায় যায় না বললেই চলে, গেলেও দ্রুত রক্তে মেশে, ফলে পোস্টমর্টমে কিছু পাওয়ার সম্ভাবনা খুব কম। রঞ্জনের এই কেসটায় অবশ্য পোস্টমর্টম হওয়ার ব্যাপারটা নেই। ডাক্তার ঘোষকে দিয়ে আমি ডেথ সার্টিফিকেট লিখিয়ে নেব। উনি তো জেনেই যাচ্ছেন রঞ্জনের হার্টে সমস্যা হয়েছে, হার্ট ফেল নিয়ে সন্দেহ হওয়ার কোনো কথাই নেই। খুনের পর ডাক্তার ম্যানেজ করাটা খুনির জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। তিনি যদি মৃত্যুটাকে স্বাভাবিক বলে মনে করেন, সবটা জলের মতো সরল হয়ে যায়। এই বিষের কারণে হার্টের কাজ পুরোপুরি থামতে মাত্র 7-8 মিনিট সময় লাগে। শুনেছি শেষ দিকে সময়টা খুব কষ্টের। রঞ্জনের কষ্ট আমি চোখে দেখতে পারবো না, ওই সময়টা আমি থাকবো ছাদে। পাশের বাড়ির রজনী মল্লিক খাওয়া দাওয়ার পর অনেক রাত পর্যন্ত ছাদে পায়চারি করেন। বৃদ্ধ মানুষ, আমিও হাঁটবো আমাদের ছাদে। ভদ্রলোকের সঙ্গে টুকটাক কথা হবে, এটা হবে আমার দ্বিতীয় অ্যালিবাই। রঞ্জনের মৃত্যুর সময় আমি তার ধারে কাছে ছিলাম না। ঘটনাটা বিশ্বাসযোগ্য করার জন্য গত 3 সপ্তাহ ধরে আমি মাঝে মধ্যে রাতের দিকে ছাদে এসে রজনী মল্লিকের সঙ্গে কথা বলেছি। আজ যখন বলবো তখন রঞ্জন নিচে মৃত্যু যন্ত্রণায় ছটফট করবে। পরিকল্পনা কেমন?
আচ্ছা, এবার গল্পটা সম্পর্কে কেমন ধারণা হচ্ছে? নিশ্চয়ই মনে হচ্ছে এটা একটা নিষ্ঠুর মেয়ের গল্প। মেয়েটির নাম বকুল। সে তার স্বামীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তার সঙ্গে ভালোবাসার অভিনয় করেছে। তার কাছে ভালোবাসা নামক বস্তুটির কোনো মূল্য নেই। সেই কারণেই ভালোবাসা তার অসহ্য লাগে। ভালোবাসাকে সে ঘৃণা করে। সেই ঘৃণা এতটাই যে খুন পর্যন্ত করতে পারে সে। না, এটাও ঠিক হলো না। আমি ভালোবাসার কাঙাল। সেই ছোটবেলা থেকেই ভালোবাসার জন্য আমি ছটফট করেছি। আমার যখন 9 বছর বয়স, আমার মা আমাকে আর বাবাকে ছেড়ে চলে যায়। যে লোকটার সঙ্গে সে চলে যায়, আমি তাকে খুব পছন্দ করতাম। জন্ম থেকেই তার বাড়িতে আসা যাওয়া ছিল। বাবার বন্ধু মানুষটা। একদিনের বেশি 2 দিন না এলে কান্নাকাটি জুটতাম আমি। সেই কান্নাকাটি শুনে মা মাঝে মাঝেই রেগে যেত। বলতো, দুঘা দিয়ে একটা বাইরের লোকের জন্য এত সোহাগ কিসের তোর? যখন শুনলাম মা সেই বাইরের লোকটার সাথেই চলে গেছে এবং চিঠি লিখে গেছে আর কখনোই সে ফিরবে না, তখন এতটাই হকচকিয়ে গিয়েছিলাম যে দুঃখও করতে পারিনি। প্রথমে আমার বাবাকে আঁকড়ে ধরলাম আমি। 3 বছর পরে বাবা আবার বিয়ে করলো। ঠিকই করলো। তখন কি আর এমন বয়স বাবার? বিয়ের স্বাদ পাওয়া পুরুষ মানেই ওই বয়সে বিয়ে না করলে নানান সমস্যা হয়। বাবাও ঠিক করেছিল। কি মনে হচ্ছে? সেই বস্তা পচা গল্প, সেই সৎমা, সেই সৎ মায়ের অত্যাচার, খেতে না দেওয়া, কাপড় কাচানো, ঘর ঝাড় দেওয়া? হুম, না, একেবারেই তা নয়। আমার সৎমা মানুষটা ছিলেন ভীষণ ভালো। যতটা হলে একজন মানুষকে ভালো বলা যায় তার থেকেও বেশি। ঢলঢলে চেহারার, এক মাথা চুল, চোখ দুটো মায়া কাড়া। একটা বেশ মজার বিষয় ছিল, আমার সৎমা ছিলেন একজন স্নান বিলাসিনী মহিলা। শীত গ্রীষ্ম সব ঋতুতেই অনেক আয়োজন করে স্নান করতেন। সময়ও নিতেন অনেক। গরমের সময় আগে কল খুলে জল ভরে রাখতেন বালতিতে। ছাদের ট্যাঙ্কের জল গরম, তাই ঠান্ডা করার ব্যবস্থা। শীতে আবার জল গরম করে নিতেন। প্রথম দিকে বাইরে থেকে কেটলি করে জল গরম করে বাথরুমে ঢুকতেন। পরে বাবা একটা ইলেকট্রিক তার কিনে দিলেন। তারের একদিকে রড। রড বালতিতে জলে ডুবিয়ে সুইচ দিলেই জল গরম হয়ে যেত। স্নান করার আগে আমার সৎমা বাথরুমের ভিতরেই জল গরম বসাতেন। রোজ তেল, সাবান, শ্যাম্পু মাখতেন। স্নান করার শেষে বাথরুম থেকে যখন বেরোতেন, ফুরফুরে গন্ধ বের হতো তার গা থেকে। তবে এ সবই ছোট কথা। বড় কথা হলো উনি আমাকে খুব ভালোবাসতেন। সেই ভালোবাসা ছিল আমার অসৎ। সতের উল্টো অসৎই হয়। তাছাড়া যে মা 9 বছরের মেয়েকে ছেড়ে পালায়, সে অসৎ ছাড়া কি? মায়ের থেকে অনেক অনেক বেশি ভালোবাসতো আমাকে এই মহিলা। এই মহিলা যেন আমাকে সর্বক্ষণ হাতের তেলোর মধ্যে রাখতে চাইতেন। জড়িয়ে ধরে খাওয়াতেন, জাপটে ধরে আদর করতেন, নজরে নজরে রাখতেন আমাকে। চাইতে না চাইতে আমি আমার হাতের কাছে সব পেয়ে যেতাম। জামা, জুতো, খাবার, পড়ার বই, খেলার পুতুল, সব সব। উনি এমন সব কাণ্ড করতেন যা একজন 11 বছরের মেয়ের জন্য ছিল বাড়াবাড়ি। ওর শেষ বাড়াবাড়ির গল্পটা এবার আমি বলি। শেষ এই কারণেই যে ঘটনার কিছুদিনের মধ্যেই উনি মারা যান। স্বাভাবিক মৃত্যু নয়, ইলেকট্রিক শক লেগে মৃত্যু তার। খবরের কাগজে ভাষায় যাকে বলে বিদ্যুৎস্পৃষ্ট। লোহার বালতির সঙ্গে কিভাবে যেন জল গরম করার সময় জড়িয়ে গিয়েছিল। উনি শক খেয়ে বাথরুমের ভিতরেই ছিটকে পড়ে গেছিলেন এবং অনেক সময় ধরে যেহেতু চান করতেন। সমস্যা হলো যেহেতু স্নানে উনি অনেকটা সময় নিতেন, তাই তার মৃত্যুর খবর বুঝতেই অনেকটা সময় দেরি হয়ে যায়। সেই বিকেল আমার বাবা আবার সেদিন ব্যবসার কাজে সারাদিন কোর্টে ছিলেন। আমি ছিলাম স্কুলে। বাথরুমের দরজা ভেঙে ডেড বডি বের করাটাও একটা ভীষণ সমস্যার ব্যাপার ছিল। একে ইলেকট্রিক কারেন্টের ব্যাপার, তারপরে মহিলার গায়ে কোনো জামা কাপড় ছিল না। যাই হোক, আসল কথায় এবার আমি আসি। সৎ মা আমাকে নিয়ে কেমন একটা বাড়াবাড়ি করতেন সেই কথাটা একটু বলি এবার। রোজই মার স্কুলের টিফিন বক্সে একটা না একটা মিষ্টি থাকতো। কখনো সন্দেশ, কখনো দরবেশ, কখনো বড় জিলিপি। আমি যা যা ভালোবাসতাম। একদিন সৎমা আমাকে মিষ্টি দিতে ভুলে গেলেন। টিফিনের সময় দেখি স্কুলের গেটে দাঁড়িয়ে আছেন। আমি অবাক হয়ে গিয়ে বললাম, তুমি এখানে কি করছো? ওর হাতের মিষ্টির কৌটোটা চোখে পড়লো।
তার চোখে জলও দেখলাম। আমি বললাম, তুমি কাঁদছো কেন? উনি বললেন, আমাকে মিষ্টি দিতে ভুলে গেছি যে মা, সেই দুঃখে কাঁদছি। তুমি খেয়েছো? আমি বললাম, এই তো এই তো খেলাম, এই মিষ্টিটাও নাই খাচ্ছি, তুমি কেঁদো না। উনি চোখের জল মুছতে মুছতে বললেন, থামতে পারছি না বাবা, তোমাকে যে মিষ্টিটা এসে দিতে পেরেছি এটাই আমার কাছে অনেক, তাই আনন্দের জল এটা। এরপর থেকেই আমার কেমন যেন হতে লাগলো। মহিলার কাছে এলে আমার একদম ভালো লাগতো না। এই গদগদ ভালোবাসাটা সহ্য হতো না। শরীরে অস্বস্তি অনুভব করতাম, দম বন্ধ হয়ে আসতো। উনি আমাকে আদর করলে মনে হতো গলায় কেউ ফাঁস পরিয়ে দিচ্ছে। কিছুদিনের মধ্যে আমি বুঝতে পারলাম, সুন্দর মানুষটাকে আমি কেমন যেন ভয় পাচ্ছি। তাকে এড়িয়ে যেতে শুরু করলাম। ভালোবাসার জন্য উন্মুখ হয়েছিলাম, কিন্তু ভালোবাসা সহ্য করতে পারছিলাম না। বিষয়টা কি অদ্ভুত না? খুব অদ্ভুত। এই অভিজ্ঞতা আমার আগেও হয়েছে, সে কথায় পরে আসবো। যাই হোক, সৎ মায়ের মৃত্যুর পর আমি ভালোবাসার ফাঁস থেকে বেঁচে গেলাম, মুক্ত হলাম একেবারে। ও, একটা ছোট্ট কথা বলতে ভুলে গেছি। সেই ভয়ঙ্কর ঘটনার দিন বাথরুম থেকে ডেড বডি সরানোর সময় পুলিশ আবিষ্কার করলো জল গরম করবার ইলেকট্রিক তার একদিকে ছেঁড়া। ব্লেড দিয়ে চিরলে যেমন ভাবে ছিঁড়ে যায়, অনেকটা সেরকম। পুলিশ নিশ্চিন্ত হয়, লোহার বালতির কোনায় লেগে ঘষা খেয়ে পুরনো তার তো, তাই কেটে গেছে। সেখান থেকেই সরাসরি কারেন্ট চলে এসেছে বালতির মধ্যে এবং জলে। বাবা মাথা নামিয়ে বলতে লাগলেন, উফ, আমি যদি জানতাম, উফ, আমি যদি জানতাম। পুলিশ অফিসার ভালো মানুষ, সহানুভূতির সঙ্গে বললেন, আগে থেকে যদি সব জানা যায় তাহলে তো আর অ্যাক্সিডেন্ট গুলো ঘটতোই না। দুঃখ করবেন না, যা হওয়ার ছিল তাই হয়েছে। প্রথমে আমি একটু ঘাবড়েই গিয়েছিলাম, ব্লেডের কথাটা যদি ওঠে, না উঠতে হাঁপ ছেড়ে বাঁচলাম। যদিও তেমন চিন্তার কোনো কারণ ছিল না, কারণ জ্যামিতি বক্সে রাখা ব্লেডটা আমি স্কুলের ডাস্টবিনে ফেলে এসেছি। ভগবান আমাকে যেমন অনেক কিছু দেননি, তেমনি আবার অনেক কিছু দিয়েছেন। ছোট থেকে আমি লেখাপড়া খুব পছন্দ করি। নিজের ক্লাসের থেকেও বড়দের বই ঘাঁটি, অঙ্ক বিজ্ঞান আমার বড় প্রিয়। ত্রিভুজের কোণ, বৃত্তের ব্যাসার্ধ নিয়ে পড়ে থাকতে আমার বেশ ভালোই লাগে। ভালো লাগে আলোর ছোটাছুটি, শব্দের প্রতিধ্বনি, ইলেকট্রিক কারেন্টের কেরামতি জানতে। লোহা আর জলের মধ্যে দিয়ে গেলে বিদ্যুৎ যে মানুষের মারতে পারে তা আমি বই পড়েই জেনেছি। দুনিয়ার ভালো কথা সব বইতেই লেখা থাকে। ব্লেডের দুশ্চিন্তা কেটে গেলে আমি হালকা মনের সৎ মায়ের জন্য অনেকক্ষণ সময় ধরে কাঁদলাম। যাই হোক, একটা জরুরি কথা বলতে অনেক হাবিজাবি কথায় চলে গেলাম। তাহলে একটা জিনিস প্রমাণিত হলো বলুন, গল্পের শুরু যাই বলুক না কেন, আমি ভালোবাসা, স্নেহ, আদর, যত্ন পাইনি, এই ধারণাটি কিন্তু ঠিক নয়। এবার ধরো যাক গল্পটা শুরু হলো শেষ থেকে, তাহলে কেমন হয়?